নমস্কার, নিউজিল্যান্ড প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। এই ক্ষেত্রে শান্তির পথে দেখাতে পারে যোগাভ্যাস। আন্তর্জাতিক যোগা দিবসে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11তম আন্তর্জাতিক যোগা দিবস পালিত হলো শনিবার। আন্তর্জাতিক যোগা দিবসে এবারের থিম এক পৃথিবী এক স্বাস্থ্য। এবছর বিশাখাপত্তনমের সৈকতে যোগা দিবস পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ভাগ্যবশত আজ গোটা বিশ্ব কিছু উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বাড়ছে অস্থিরতা। এমন সময়ে আমাদের শান্তির পথে দেখায় যোগ ব্যায়াম এবং যোগাভ্যাস বলে জানিয়েছেন আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। दुर्भाग्य से आज पूरी दुनिया किसी न किसी तनाव से गुजर रही है। कितने ही क्षेत्रों में अशांति और अस्थिरता बढ़ रही है। ऐसे में योग से हमें शांति की दिशा मिलती है। योगा इज द पॉज बटन that humanity needs to breathe, to balance, to become whole again. मैं विश्व समुदाय से आज के इस महत्वपूर्ण अवसर पर एक आग्रह करूंगा। लेट दिस योगा डे मार्क द बिगिनिंग ऑफ योगा फॉर ह्यूमैनिटी 2.0, where inner peace becomes global policy, जहां योग सिर्फ पर्सनल प्रैक्टिस न रहे बल्कि ग्लोबल पार्टनरशिप का माध्यम बने, जहां हर देश, हर समाज योग को जीवन शैली और लोक नीति का हिस्सा बनाए, जहां हम मिलकर एक शांत, संतुलित और सस्टेनेबल विश्व को गति दें, जहां योग विश्व को टकराव से सहयोग और तनाव से समाधान की ओर ले जाए। साथियों, विश्व में योग के प्रसार के लिए भारत योग की साइंस को आधुनिक रिसर्च से और अधिक सशक्त कर रहा है। देश के बड़े बड़े मेडिकल संस्थान योग पर रिसर्च में जुटे हैं। योग की वैज्ञानिकता को आधुनिक चिकित्सा पद्धति में स्थान मिले। যোগের মাধ্যমে গোটা বিশ্ব এক সূত্রে বাঁধা পড়েছে। যোগের অর্থ এক হওয়া বলে ওই দিন জানিয়েছেন প্রধানমন্ত্রী। Yoga awakens us to this interconnectedness. Yoga leads us journey towards oneness with the world. It teaches us that we are not isolated individuals, but part of nature. Initially, we learn to take good care of our own health and wellness. Gradually, our care and concern extends to our environment, society, and planet. Yoga is a great personal discipline. At the same time, it is a system that takes us from me to we. साथियों, मी टू वी का ये भाव ही भारत की आत्मा का सार है। जब व्यक्ति अपने हित से ऊपर उठकर समाज की सोचता है, तभी पूरी मानवता का हित होता है। भारत की संस्कृति हमें सिखाती है सर्वे भवन्तु सुखिनः, यानी सभी का कल्याण ही मेरा कर्तव्य है। मैं से हम की ये यात्रा ही सेवा, समर्पण और सह अस्तित्व का आधार है।
যোগ দিবস উপলক্ষে বিভিন্ন যোগ ব্যায়াম অনুষ্ঠান এবং কর্মসূচির আয়োজন করেছে মোট 191টি দেশ। এক্ষেত্রে 1300টি স্থানে আয়োজন করা হয়েছে 2000টির বেশি অনুষ্ঠান। 2014 সালে 21 জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণার জন্য রাষ্ট্রসংঘে আবেদন করে ভারত। 2015 সাল থেকে 21 জুন দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালিত হচ্ছে গোটা বিশ্বে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এইডসের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। হাঁপানে আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বাড়ছে এইচআইভি এইডস এর সংক্রমণ, বিষয়টা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করে এইডস এর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ভারতীয় অবস্থান ভালো নয়, এমনকি ছাত্রছাত্রীদের মধ্যেও দেখা যাচ্ছে এর প্রবণতা বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত পরশুদিনও একটা প্রোগ্রাম আমাদের অ্যাসেম্বলিতে আমরা করেছিলাম। আজকের যোগা দিবসে আমি সবার কাছে আহ্বান রাখবো যে এইচআইভি এবং এইডস নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত, এবং আমি এই কথাটাই বলবো যে ত্রিপুরাতেও কিন্তু আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের অবস্থানও কিন্তু খুব বেশি একটা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে আমরা যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যেও এখন দেখা যাচ্ছে এর প্রচুর পরিমাণে এইচআইভি এবং এইডস। তার থেকে আমাদের একটা গণ আন্দোলন খুবই প্রয়োজন। আমরা সবাই জানি যে এই ইমিউনো ভাইরাস, যেটা হিউম্যান ইমিউনো ভাইরাস, সেটাকে আমাদের যে শরীরের ভিতর যদি একবার প্রবেশ করে তাহলে আমাদের ইমিউনিটি কিন্তু কমিয়ে দেয়, এবং সেই ইমিউনিটি যখন কমে এবং যদি ঠিক সময়ে যদি তার চিকিৎসা না করা হয় তাহলে অ্যাডভান্স স্টেজে সেটা এইডস, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম আমাদের তৈরি হয়। এইচআইভিতে কিন্তু কোনো সমস্যা হয় না। শরীরের যখন ইমিউনিটি কমে যায় তখন শরীরের বিশেষ করে আমাদের রক্তে যে ডাব্লিউবিসি আছে সেটাকে অ্যাটাক করে এইচআইভি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ঠিক সময়ে যদি ওষুধ নেই তাহলে যে আমাদের এই রোগ থেকে, কারণ এর তো কোনো সময় একবার যখন এইচআইভি হয় সেটা কোনো অবস্থায় কিন্তু আর শরীর থেকে যায় না, কিন্তু তার যে ভাইরাল লোড সেটা যদি কমানো যায় তাহলে এই যে অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া, ভাইরাস, অন্যান্য ভাইরাস বা ফাঙ্গাস সেগুলো কিন্তু অ্যাটাক করে না, এবং তাতে করেই মানুষ মারা যায়। তো আমি আজকের এই যোগা দিবসে আমি এটা বলবো, যদি আমরা এদিকে নজর রাখি, আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তার দিকে নজর রাখি, এবং একযোগে সবাই মিলে এই এইচআইভি এবং এইডস রোগ থেকে আমাদের পরিত্রাণের খুবই প্রয়োজন। মোবাইল এবং ইন্টারনেটের যুগে আকর্ষণ কমে যাচ্ছে যোগার, বাড়াতে হবে এর প্রচার প্রসার। যোগ ব্যায়ামের মধ্য দিয়ে মজবুত করা যায় শরীর এবং মনকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Yoga that reminds us that a healthy mind and body lead to healthy life. কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিয়মিত যদি যোগ চর্চা করা যায় তাহলে শরীর ও মনকে মজবুত করা যায়, এবং যেহেতু আমাদের যুগ যুগ ধরে মুনি ঋষিরা আমাদেরকে এই পথ দেখিয়েছেন সেইগুলোকে আবার পুনরুদ্ধার আমার মনে হয় হচ্ছে। যবে থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 থেকে ওনার দায়িত্বভার নিলেন, আমরা দেখলাম যে এক একভাবে উনি যেভাবে আমাদের নির্দেশ এবং আমাদের মার্গদর্শন করেন, সত্যি আমরা অভিভূত হয়ে যাই। সারা পৃথিবী এখন ওনার যে পথ উনি দেখাচ্ছেন সেগুলো আমরা দেখছি। এখনকার ছেলেমেয়েরা প্রায়ই এখন ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, যোগার দিকে তাদের যেরকম আকর্ষণ সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এই যে যোগা দিবস আজকে আমরা পালন করি সেটা শুধু একদিনের জন্য যেন না হয়। এখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরাও এসছেন, যারা স্টুডেন্টরা আছেন তাদেরকেও আমরা বলবো যে তারা যেন নিয়মিতই যোগ ব্যায়াম করেন, এবং যোগ ব্যায়াম করতে গেলে শুধু বয়সের কোনো সমস্যা নেই। বেশি বয়স হয়ে গেলেও কিন্তু যোগা করা যায়, কিন্তু নিয়মিত যদি করা যায় তাহলে শরীরের যে ফ্লেক্সিবিলিটি এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যোগা। এবং আমাদের এই যোগার প্রসার আরও বৃদ্ধি করতে হবে,
হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এদিন আয়োজিত হয় আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠানটি। শরীরের ছন্দ, মনের সুর এবং আত্মার সামঞ্জস্য মিলে জীবনের সিম্ফনি তৈরি করে যোগ ব্যায়াম। এই চঞ্চল চলমান বিশ্ব থেকে নিজের মনকে একেবারে একনিষ্ঠ বিন্দুতে নিয়ে আসাই হলো যোগের ভিত্তিভূমি। সীমার সাথে অসীমের এক অদৃশ্য শক্তির ভর কেন্দ্র হলো যোগ। তাই যোগের সঙ্গে যোগাসন শব্দটি জড়িত ওতপ্রোতভাবে। এদিনের অনুষ্ঠানে যোগ ব্যায়ামেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাধানগর থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে রাজ্য সরকার। নাগেরচলা পুকুরের উন্নয়নের কাজের উদ্বোধনে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলার নাগেরচলা পুকুরের সৌন্দর্য বিধান এবং উন্নয়নের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের দিকটিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শহর আগরতলার জঞ্জাট নিরসনে রাধানগর থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যাতে আর্থিকভাবে আমরা সাহায্য করতে পারি সেই কাজটা করছি। একবার আপনারা ভাবুন তো, যখন রাধানগর থেকে আমাদের আইজিএম চৌমুহনী পর্যন্ত যখন ফ্লাইওভার হবে তো কিরকম লাগবে এই শহরটা। আমাদের এবার বাজেটে প্রায় ৩০০ কোটি টাকার উপরে এবার রাখা হয়েছে এই ফ্লাইওভার করার জন্য। যানজটের বিরাট সমস্যা হচ্ছে, আমরা নোটিশ করেছি বহু লোককে, এবং তাদের যে ওখানে জায়গা নেওয়া হবে তার জন্য প্রচুর পয়সা দেওয়া হবে। তো এইগুলো হবে, ফ্লাইওভার হবে, মাল্টি স্টোরেজ পার্কিং, ওল্ড মোটর স্ট্যান্ডে যখন হবে সেখানে মাল্টি লেভেল কার পার্কিং। তো আগরতলা শহরটা কিরকম দেখতে লাগবে। আগরতলা রিং রোড হচ্ছে, একটা ওয়েস্টার্ন আর একটা ইস্টার্ন। এগুলো তো দেখতে হবে এখন কিভাবে আমাদের ডেভেলপমেন্ট এখানে হচ্ছে। ইউনিটি মল এখানে বাজারঘাটে আমরা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ইউনিটি মল মাননীয় প্রধানমন্ত্রীজির এটা একটা ড্রিম প্রজেক্ট। তার জন্য আমরা মনিটরিং করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো যেন তৈরি হয়। ত্রিপুরাতে সবচেয়ে উঁচু যে বিল্ডিং এখানে G+14 বিল্ডিং আমাদের গোর্খাবস্তিতে হচ্ছে, এবং তার যে টেকনোলজি, সে বিদেশ থেকে টেকনোলজি আনা হয়েছে। এরকম টেকনোলজি ভারতবর্ষের এখনো শুরু হয়নি। ওনারা যে আমাদেরকে বললেন ইঞ্জিনিয়াররা, প্রথম ত্রিপুরাতে সেটা শুরু করে। রাজ্যে বর্তমানে চলছে গুড গভর্নেন্সের সরকার। স্বচ্ছতা বজায় রেখে এক্ষেত্রে কাজ করার কারণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে 2022-23 যে আমাদের 20টি ইউএলবি আছে, 2022-23-এ গত 3 বছরে 653.40 কোটি টাকা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 2023-24-এ বেড়েছে কিন্তু 835.19 করোড় দেওয়া হয়েছে। আর এবার গত অর্থ বছরে 2024-25-এ 1187.44 কোটি টাকা দেওয়া হয়েছে। বাড়ছে, আমাদের যে চাহিদা অনুসারে আমরা চেষ্টা করছি। আমাদের বাজেট ছিল গত বছরের আমাদের বাজেট ছিল মাত্র 37,000 কোটি টাকা, আর এবার আমাদের বাজেট ছিল সেই জায়গার মধ্যে আমরা 4 গুণ আমরা বাড়িয়েছি। ভাবা যায় কোনোদিন? তো সেটা একমাত্র সম্ভব হচ্ছে কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি দেখছেন যে ত্রিপুরা সরকার এত ভালো কাজ করছেন, তো সেইভাবে কিন্তু সেইভাবে টাকা আমাদের দিচ্ছেন। আগরতলা পুর নিগম এলাকাভুক্ত পুকুর এবং জলাশয়গুলির সৌন্দর্য বিধানে পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে নিগম এলাকাভুক্ত 65টি পুকুর এবং জলাশয়ের সামগ্রিক বিকাশ এবং সংস্কারের নেওয়া হয়েছে উদ্যোগ। স্মার্ট সিটি আগরতলার সৌন্দর্য বিধানের পাশাপাশি জরুরিকালীন পরিস্থিতিতে ব্যবহারযোগ্য করে তোলার উদ্দেশ্যেই পুকুর এবং জলাশয়গুলি উন্নয়নের কাজে হাত দিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
চলতি বছরের জুন মাস পর্যন্ত পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে মোট 600 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন খোদ মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে পৃথকভাবে কাজ করে চলেছেন অন্যান্য মন্ত্রী এবং জনপ্রতিনিধিরাও। টাউন বটতোয়ালির মিলন সংঘ এলাকার পুকুরে সৌন্দর্যায়ন বৃদ্ধি এবং উন্নয়ন কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে রাজ্যে পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধু আমি নিজে এবার সারা ত্রিপুরাতে আমি ঘুরেছি, আমার নিজ হাতে প্রায় 600 কোটি টাকার উপরে প্রকল্প আমি উদ্বোধন করেছি বিগত এই বছরের 5 থেকে 6 মাসের মধ্যে। বাকিগুলো তো বাড়ছে। আর আমার যারা অন্যান্য বিধায়ক মিনিস্টাররা আছেন, অন্যান্য যারা লোকাল বডির যারা আছেন, ওনারা তো করছেনই। উন্নয়ন কাকে বলে মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদের সামনে উনি আমাদের দেখিয়েছেন, এবং এদিক সেদিক যাওয়ার কোনো সুবিধা নেই। দলীয় কর্মী সভায় ভাষণের মধ্যে আক্রান্ত হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মাতাবাড়ি দাতারামে দলীয় কর্মী সভায় ভাষণ দিচ্ছিলেন সুদীপ রায় বর্মন। হঠাৎ বিজেপি কর্মীদের উপস্থিতিতে শুরু হয় উত্তেজনা। প্রেক্ষিতে মাতাবাড়ির দাতারাম এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। শেষ পর্যন্ত ভাষণ ছেড়ে চলে যেতে হয় সুদীপ রায় বর্মনকে। এমবিবি বিমানবন্দরটি সুরক্ষা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অধিকর্তা কেসি মিনা। যে কোনো সমস্যায় ত্রিপুরা প্রশাসনও খুবই দ্রুততার সাথে তার সমাধান করে বলে জানিয়েছেন তিনি। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর বিমানবন্দরে বিমান ওঠানামা থেকে শুরু করে বিমানের সুরক্ষা ব্যবস্থা নিয়ে অত্যধিক গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে আগরতলার একমাত্র এমবিবি বিমানবন্দরটির সুরক্ষা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অধিকর্তা কেসি মিনা। পাখির কারণে বিমান চলাচলে বিঘ্ন না ঘটে সেজন্য বিমানবন্দরের আশেপাশে বর্জ্য ব্যবস্থাপনা এবং উঁচু বহুতল নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা পদ্ধতি সম্পূর্ণরূপে সন্তোষজনক বলে দাবি করেছেন তিনি। সম্প্রতি আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ফলে যাত্রী ও বিমান কর্মী সহ বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বিমানবন্দরের পাশেই ঘনবসতি হওয়ার কারণে হতাহতের সংখ্যা বেড়েছে অনেকটাই। স্বাভাবিকভাবেই ওই দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। এই ক্ষেত্রে সমস্ত বিমান সংস্থার পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষকেও সুরক্ষা ব্যবস্থাপনা সঠিকভাবে পালনের দেওয়া হয়েছে নির্দেশ। সম্প্রতি আগরতলায় মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে ধারাবাহিক প্রক্রিয়ায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত হয়েছে বৈঠক। এয়ারফিল্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের কমিটির ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের পৌরোহিত্যে। বৈঠকে উপস্থিত ছিলেন এএআই অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। তারা সকলেই বিমানবন্দরের সুরক্ষা ব্যবস্থার বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছেন সবিস্তারে। প্রতি 2 মাস অন্তর ওই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন মিনা। এই বৈঠকেও ওই সমস্ত বিষয়ই চর্চা হয়েছে। তাতে আগরতলায় মহারাজা বীর বিক্রম বিমানবন্দর সুরক্ষা ব্যবস্থা খুবই নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন তিনি। বিমান ওঠা নামার ক্ষেত্রে কোনো ব্যাঘাত যেন না ঘটে সেদিকে সর্বদা দেওয়া হচ্ছে বিশেষ নজর। এক্ষেত্রে পাখির জন্য যেন সমস্যা না হয় তা সুনিশ্চিত করতে বিমানবন্দরের 10 কিলোমিটারের বেসার্ধের ভেতরে বর্জ্য ব্যবস্থাপনা সঠিক রাখার বিষয়টিতে দেওয়া হচ্ছে গুরুত্ব। উঁচু বহুতল নির্মাণের ক্ষেত্রেও এএআই এর অনুমতি নেওয়া বাধ্যতামূলক, যা সকলেই মেনে চলছেন আগরতলায়, জানিয়েছেন কেসি মিনা। উঁচু বহুতল নির্মাণের অনুমতির জন্য অনলাইন আবেদন জানাতে হয়।
পরীক্ষা নিরীক্ষায় সমস্ত কিছু ঠিকঠাক মিললে তবেই দেওয়া হবে অনুমতি। এক্ষেত্রে কোথাও সমস্যা হলে বিষয়গুলি প্রশাসনের গোচরে নেওয়া হয়। ত্রিপুরা প্রশাসনও খুবই দ্রুততার সাথে সেই সমস্যা সমাধান করে ফেলে বলে জানিয়েছেন কেসি মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পঞ্চায়েত প্রধানের কাজের গাফিলতির কারণে ক্ষুব্ধ তেলিয়ামুড়া ৮ ব্লকের কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। অভিযোগ, এমনকি অনাস্থা প্রস্তাবের পরেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। প্রতিবাদে সড়ক অবরোধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয় পঞ্চায়েত অফিসে। প্রায় কয়েক ঘন্টা বিশৃঙ্খলা পরিস্থিতির পর অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আমরা সকালবেলা আইসি প্রধান লগে বইয়ে কথাটা তো কইলাম প্রধান এদিকে বাইক গিয়ে আসা, ঠিক আছে বলে প্রধান আমরা এমন প্রধানের চাই না বা এমন প্রধান দরকার নাই, আমরা নতুন প্রধানে বানানো হোক। তার কারণে ছেলে মেয়ে ছোট বাচ্চারা টাচ্চারা সব মেয়ে লোক এনে বসানো হয়েছে। প্রধান আইব ওখানে অব্দি প্রধান কোনো খোঁজ খবর নাই। তাহলে আমরা রাস্তায় বইছি প্রধান এনে আয়োগ আয়া প্রধান ইস্তফা জমা দিয়ে থাকবো। এবার বাড়িঘর ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিল চোরের দল। বিশালগড়ে পিএম শ্রী বাইদার দিঘি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে চুরি হলো 40টি ল্যাপটপ সহ 8 লক্ষ টাকার জিনিস। শনিবার সকালে বিদ্যালয়ে ঢুকে শ্রেণীকক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পায় ছাত্রছাত্রীরা। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। সম্ভবত নেশায় আসক্ত এলাকার যুবকরা এই চুরি কাণ্ডে জড়িত রয়েছে বলে মনে করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর রুম। এই রুমে 4-5টা আলমিরা আছে। এখানে বেসিক্যালি স্টুডেন্টদের ল্যাপটপ আছে 40টা ল্যাপটপ, একদম নিউ এগুলো শুধু প্যাকেটগুলো আছে, যেমন এগুলো আমি দেখাচ্ছি এই টাইপের। তো আরও ট্যাবলেট কিছু ছিল, তো দেখছি আমি এখনও ওগুলো কী কতগুলো গেছে। নেশার সাগরে ভাসছে রাজ্য, ভবিষ্যৎ বিপন্ন রাজ্যের যুবকদের বলে উল্লেখ করল গণতান্ত্রিক নারী সমিতি। এর বিরুদ্ধে গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধ আন্দোলন বলে উল্লেখ করে গণতান্ত্রিক নারী সমিতি। শনিবার আয়োজিত নারী সমিতির সম্মেলনে রাজ্যের নারী সংক্রান্ত অপরাধ, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। নারীরা নিরাপত্তাহীন হয়ে পড়ছে এবং নেশার সাগরে ভাসছে। আমাদের যে আগামী প্রজন্ম একদম নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় প্লাস আমাদের রাজ্যে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। রান্নার গ্যাস, মহিলারা রান্না করতে গেলে রান্নার গ্যাসের। আসামের বদরপুরে সড়ক এবং সেতুর ভগ্নদশার কারণে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে ত্রিপুরা। গুয়াহাটি থেকে অধিক পণ্য বহনকারী ট্রাকে নিষেধাজ্ঞা। এই ক্ষেত্রে বড় সমস্যার সম্মুখীন ত্রিপুরার মতো রাজ্যগুলো। আসামের বদরপুরে জাতীয় সড়কের দুটি সেতুর উপরে দিয়ে যান চলাচল বন্ধ, যার জেরে মেঘালয় থেকে বদরপুর জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়েছে রাজ্যের অসংখ্য মালবাহী লরি। ওইসব লরিগুলিতে রয়েছে পচনশীল সামগ্রী, যা নষ্ট হওয়ার পথে। গত 21 মে থেকে বরাক নদীর উপর থাকা গ্যামন সেতুর সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল যানবাহন চলাচল। বিকল্প পথ হিসেবে ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছিল শিলচর কালাইন সড়ক। কিন্তু আশ্চর্যজনকভাবে ভাঙার পার হারাং নদীর ওপরে থাকা লোহার সেতুটি লরি সহ ভেঙে পড়েছে বুধবার মধ্যরাতে। এর জেরে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ বরাক উপত্যকা। এই পরিস্থিতিতে ক্ষোভ দেখা দিয়েছে বদরপুর বরাক উপত্যকার সাধারণ মানুষের মধ্যে। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে যায় কয়েক হাজার যানবাহন। তড়িঘড়ি করে যাত্রীবাহী যানবাহনগুলিকে পারাপারের জন্য আরও একটি বিকল্প সড়ক বেছে নেয় বরাক ভ্যালি প্রশাসন। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী যানবাহনগুলিকে ওই সড়ক দিয়ে পারাপার করানো হয়েছে বলেই দাবি স্থানীয় প্রশাসনের। শিলচর কালাইন সড়কের হারাং নদীর ওপর সেতু ভেঙে পড়া সাপেক্ষে নতুন করে দুটি সড়ক যানবাহন চলাচলের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এই ছাড়পত্রের বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু নিয়ম নীতি। এক্ষেত্রে যাত্রীবাহী যানবাহন সহ স্বল্প মালামাল বহনকারী যানবাহনগুলি চলাচল করতে পারবে এই সড়কে। দুটি সড়ক হচ্ছে রাজনগর রোড এবং টিআরকে রোড।
দুটি সড়কে কিছুটা পথ ঘুরে চলাচল করবে যানবাহন। এই দুটি সড়কে 10 টন পর্যন্ত মালামাল নিয়ে চলাচল করতে পারবে মালবাহী লরি। গুয়াহাটি থেকে বিভিন্ন রাজ্যে অধিক পণ্য বহনকারী লরিগুলো চলাচল করতে পারবে না এই সড়কে। ফলে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ কাছাড় উপত্যকার ব্যবসায়ীদের ক্ষেত্রে। গুয়াহাটি থেকে সড়কপথে বেশি আমদানি করা হয় মাছ, ডিম, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সামগ্রী। এই পরিস্থিতিতে রাজ্যসহ মণিপুর, মিজোরাম, কাছাড় উপত্যকায় এইসব সামগ্রীর সংকট দেখা দেওয়ার পরিস্থিতি তৈরি নিয়ে শুরু হয়েছে জল্পনা। কালাইন শিলচর সড়ক ভেঙে পড়া সেতু পুনর্নির্মাণের জন্য এরই মধ্যে রাঁচির নির্মাণকারী একটি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। জেলা আয়ুক্ত গৰাকীৰ তাতে জমা দিব আৰু লগে লগে যোৱাকালি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এই ব্ৰিজৰ কাৰণে আমাৰ 2 কোটি টাকা নতুন এটা অল্টাৰনেটিভ ৰাস্তা যেটো আছে অল্টাৰনেটিভ ৰাস্তা সেইটো কাৰণে 2 কোটি টাকা মঞ্জুৰ কৰিছে। আমাৰ পিডব্লিউডি বিভাগৰ মাননীয় মন্ত্ৰী কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত লগ কৰিছিলে, মোৰ লগতো ফোনত কথা হ'ল আৰু তাৰপিছতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া পিডব্লিউডি বিভাগৰ পৰা 2 কোটি টাকা দিছে আমি অল্টাৰনেটিভ ৰাস্তা যেটো এটা কৰিব পাৰো। আজি আমি এই ৰাস্তাটো চাম, লগে আৰু এটা সৰু ৰাস্তা আছে যেটো অলপ শৰ্ট ডিষ্টেন্সত যাতে সৰু গাড়ী তাত পৰা আহিব পাৰে, যাতে ৰাইজৰ অসুবিধা নহয় সেইকাৰণে আমি এই ব্যৱস্থা কৰোঁ। আজি আমি ইয়ালৈকে উপস্থিত আহিছোঁ, ব্ৰিজ দলংখন যেটো ভাঙিছে সেইটো আমি দেখিলোঁ আৰু লগে লগে দলংখন NHADCL এই ৰাস্তাটো যেতিয়া গেমন ব্ৰিজ তেওঁলোকে কৰি আছে, ৰিপেয়াৰিঙৰ কামটো চলি আছে, সেইকাৰণে এই ৰাস্তাটোৰ মেইনটেনেন্স টেম্পৰাৰিলি NHADCL কৰি আছে। সেইকাৰণে NHADCL কৰ্তৃপক্ষই ইয়াতে এখন বেইলি ব্ৰিজ বনাবৰ কাৰণে তেওঁলোকক ইতিমধ্যে নিৰ্দেশ দিয়া হৈছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে সেতু ভাঙার বিষয় নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আসাম সরকার। তবে এই আপৎকালীন পরিস্থিতিতে সামগ্রী আদান প্রদান রাজ্যকে নির্ভর করতে হবে শুধুমাত্র রেলের উপর। তবে অধিক বৃষ্টি হলে সমস্যা তৈরি হবে দুই দিকেই। মেঘালয় বদরপুর জাতীয় সড়কে আটকে পড়েছে কয়েক শতাধিক যানবাহন। ভারী বর্ষা হলে আরও আটকে পড়বে পণ্য বোঝাই লরি। আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে এমনটাই। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি জানালো ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। এই মর্মে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। নিয়মিতকরণের পাশাপাশি সমকাজে সমবেতন, অবসরের পর 10 লক্ষ টাকা প্রদান ইত্যাদি দাবিগুলিও রয়েছে। মোট 6 দফা দাবিগুলির অন্তর্ভুক্ত, জানিয়েছে সংগঠনের নেতৃত্ব। এই দাবিগুলো নিয়ে আগামী 4 জুলাই ডেপুটেশন দেওয়া হবে মুখ্য সচিবের কাছে। আমি 4 তারিখ জুলাইয়ের 4 তারিখ রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট আমরা 7 দফা দাবি প্রদান করব। সেই উপলক্ষে আমরা রাজ্যের প্রতিটি জেলায় জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করছি। আজকে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের নিকট আমরা দাবি সনদ প্রদান করব। আমাদের যে দাবিগুলি আছে, আমাদের দাবিগুলির মধ্যে প্রথম দাবি হলো রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা প্রদান করতে হবে। আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। অনিয়মিত কর্মচারীদের 10 বছর মেয়াদ শেষে নিয়মিতকরণের স্কিম পুনরায় চালু করতে হবে। নিয়মিতকরণ সংক্রান্ত স্কিম বাতিল করে প্রদত্ত অর্থ দপ্তরের 31 জুলাই 2018-তে জারি করা সার্কুলার প্রত্যাহার করতে হবে। আজকে এই সব দাবিগুলি আমরা জেলা শাসকের নিকট আমরা। শ্রম কমিশনের পক্ষ থেকে শ্রমিকদের আপডেট তালিকায় রাজ্য সরকারের কাছে না দেওয়ার পাওনা আদায় বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। প্রেক্ষিতে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দেবার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন। আদালতের সুনির্দিষ্ট নির্দেশ ও সময়সূচি অনুযায়ী চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক 1 জানুয়ারি 1996 তারিখের ভিত্তি ধরে ত্রিপুরা জুট মিলের প্রায় 1647 জন শ্রমিক কর্মচারীর অর্জিত অধিকার প্রাপ্ত বকেয়া বেতন ভাতা, গ্র্যাচুইটি
লিভ স্যালারি ইত্যাদি সহ 6% সুদ সমেত সমুদয় প্রাপ্য একত্রে মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আদালত অবমাননাকারী জুট মিল কর্তৃপক্ষের প্রতি শ্রম দপ্তরের হস্তক্ষেপে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা বলে অভিযোগ করল ত্রিপুরা চটকল উন্নয়ন সমিতি। এক্ষেত্রে শ্রম দপ্তরের পক্ষ থেকে শ্রমিকদের আপডেট তালিকা পাঠানো হয়নি। প্রতিবাদে আগামী 23 জুন বিক্ষোভ মিছিল সংগঠিত করে শ্রম কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করা হবে বলে শনিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা চটকল উন্নয়ন সমিতি। জুন 2025 সকাল 11টা থেকে আমরা শ্রম দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ আন্দোলন করব এবং 12টায় শ্রম কমিশনার উনি নিজে আমাদেরকে সময় দিয়েছেন, 12টার সময় ওনার সঙ্গে সাক্ষাৎ হবে এবং এই যে চটকলের শ্রমিকদের যে তালিকা, আপডেট তালিকা না দেওয়া, এই আপডেট তালিকা যেন দিয়ে দেন এবং শ্রমিক মালিক উভয় পক্ষের ত্রিপক্ষীয় ট্রাইপার্টাইট মিটিং যেন ডেকে এই উদ্ভূত সমস্যার জন্য সমাধান করেন। এই জন্যই আমরা এই অনুষ্ঠানটা, এই আন্দোলনটা আমরা আহ্বান করেছি। আগামী 23 তারিখ প্রচলিত অ্যানুয়াল রিটার্নের ভিত্তিতে শ্রম দপ্তর কর্তৃক আধুনিক ও পরিমার্জিত সভ্যদের নামের তালিকা প্রকাশ পূর্বক সংশ্লিষ্ট জুট মিল কর্তৃপক্ষের প্রতি নতুন পরিসরে পুনরায় বরাদ্দ করার দাবি জানিয়েছে ত্রিপুরা চটকল উন্নয়ন সমিতি। আদালতের রায় অবমাননা করে প্রচলিত গোষ্ঠীবাজি বা ইউনিয়ন ভিত্তিক তথ্য লুকোচুরির মাধ্যমে পেমেন্ট পদ্ধতির পরিবর্তে স্বচ্ছ পন্থা অবলম্বন করার দাবি জানিয়েছে সমিতি। সরকারি রীতি অনুযায়ী প্রাপকদের উদ্দেশ্যে বিজ্ঞাপন, পে স্লিপ, আইপিএস ইত্যাদি আগাম সরবরাহ করা এবং মামলাকারী ইউনিয়নগুলিকে এর প্রতিলিপি বরাদ্দ করার দাবিও জানিয়েছে সমিতি। সার্বিক সমস্যার সমাধানে শ্রম দপ্তরের ব্যবস্থাপনায় শ্রমিক পক্ষ অর্থাৎ ইউনিয়ন ও মালিক পক্ষ অর্থাৎ জুট মিল কর্তৃপক্ষ উভয়ের সমন্বয়ে জরুরি ভিত্তিতে ত্রিপাক্ষিক বৈঠক আহ্বান করার দাবিও জানিয়েছে ত্রিপুরা চটকল উন্নয়ন সমিতি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উদয়পুরে 51 শক্তিপীঠের রেপ্লিকা তৈরির কাজ শুরু করার আগে অবৈধ উচ্ছেদ অভিযানের প্রেক্ষিতে হয় পথ অবরোধ, হয় অমরপুর উদয়পুরের পথ অবরোধ। উদয়পুরের বন্দুয়ারে 51 শক্তিপীঠের রেপ্লিকা তৈরির কাজের প্রস্তুতি পর্বে দেখা দিয়েছে জটিলতা। উদয়পুর অমরপুর সড়কের বন্দুয়ার এলাকায় বেশ কয়েক কিলোমিটার রাস্তা জায়গা দখল করে টিনের ছাউনি বা বাঁশের ছাউনি দিয়ে দখল করে ঘর তোলার কাজ শুরু করেছে প্রায় 100 পরিবার। বাংলাদেশিরা জায়গা দখল করে বাড়িঘর তৈরি করেছে, তাদের তুলে না দিলে তারাও দখল করা জায়গা ছাড়বে না বলে জানায় পরিবারগুলো। তবে শুক্রবার গভীর রাতে তাদের দখল করা জায়গা ভেঙে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রতিবাদে শনিবার সকাল থেকে অমরপুর উদয়পুরের বন্দুয়ার রাস্তা অবরোধ করে সংশ্লিষ্টরা। আজকের যে মূল উদ্দেশ্য হলো, আমরা কিছুদিন আগে আমাদের যে উপজাতি ভাইয়েরা আছে এবং আমরা মানে সঙ্গ মিলে আমরা এখানে রাস্তার থেকে অনেক দূরে আমরা দোকানপাট করি। এর মধ্যে আমাদের উপজাতি ভাইয়েরা কিছু দোকান সামগ্রী নিয়ে ওখানে দোকানপাট করেছিল, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য হলো আমরা সবাই কর্মহীন, আমাদের একটা দরকার, এখানে আমাদের মাতা সতী 51 পীঠের একটা তীর্থস্থান হওয়ার কথা। এই উদ্দেশ্যে আমরা সকলে মিলে একসাথে দোকান বিটা এখানে আমরা শুরু করি। কিন্তু এখানে শুরু করার পরে গতকাল রাতে আনুমানিক 2টা নাগাদ আমাদেরকে কোনো নোটিশ বা কোনো কিছু আমাদের আগাম কোনো বার্তা না দিয়ে প্রশাসন আমাদের এখানে এসে আমাদের দোকানগুলো রাত্রে ভেঙে দিয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, প্রশাসন আমাদের একটা নোটিশ দেওয়া ছিল, ঠিক আছে। যেহেতু আমরা এখানে আমাদের দোকানগুলি আমাদের ইনভেস্টের মাধ্যমে আমাদের অনেকগুলো লেবার নিয়ে আমাদের টিনের সামগ্রী অনেকগুলো নিয়ে আমরা এখানে দোকানগুলো করে আমাদের উপজাতি ভাইরা কিছু দোকান দিয়ে এখান থেকে কিছু উপার্জন করছিল, ঠিক আছে। ওইখান থেকে আমাদের উপজাতি ভাইদের দোকানগুলো তার সঙ্গে আমাদের দোকানগুলো রাতের আধারে কেন প্রশাসন ভাঙা হয়েছিল তার জন্য আজকে। এদিকে সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মাণগুলো তৈরি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আগামী মাস থেকে রেপ্লিকা তৈরির কাজ শুরু হবে বলেও জানিয়েছেন প্রশাসনিক আধিকারিক। এটার প্রসঙ্গে আমি বলবো, এটা যারাই করেছে এটা ইলিগালভাবে করেছে। এটা পুরোপুরি সরকারি জায়গা, খাস জায়গা।
বাই নেক্সট মান্থ, বাই কামিং মান্থ এখানে একটা 51 ফিটের একটা রেপ্লিকা তৈরি হতে যাচ্ছে। এটার প্রসঙ্গে সরকারের কাছে একটা উদ্যোগ আছে, এখানে যে লোকেলরা আছে, এখানে লোকেলের ইনকাম সোর্সটা, ওদের ইনকাম সোর্সটা কীভাবে করা যায় এটা সরকারের কাছে চিন্তাভাবনা আছে। তো ওনাদের সঙ্গে কথা বলে, পাবলিকদের সঙ্গে কথা বলে আমরা ওনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি, এবং ওনাদের একটা টিম আজকে এসডিএম অফিসে যাবেন, এসডিএম স্যারের সঙ্গে কথা বলবেন যে ওনারা ডিমান্ডটা কি অ্যাকচুয়ালি ওটা ধরে দেবে। থ্যাংক ইউ। রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী উদয়পুরের বন্দুয়ারে 51 শক্তিপীঠের রেপ্লিকা নির্মাণ প্রকল্পের জন্য 97.70 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। জুলাই মাস থেকে রেপ্লিকা তৈরির কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পর্যটন দপ্তর। গোমতী জেলার উদয়পুর মহকুমার ফুলকুমারী মৌজায় 14.22 একর জমি বরাদ্দ করা হয়েছে 51 শক্তিপীঠের এই রেপ্লিকা তৈরি করার জন্য। উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে প্রস্তাবিত এই 51 শক্তিপীঠের রেপ্লিকার নির্মাণ স্থলে ইতিমধ্যেই অস্থায়ী বাসস্থান গড়ে তুলছেন স্থানীয় এলাকাবাসীরা। সরকারিভাবে উচ্ছেদ অভিযান শুরু হলে দেখা দিয়েছে বিক্ষোভ, তবে শেষ পর্যন্ত এদিন প্রশাসনিক হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের গণবন্টনের ডাল সরবরাহে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল বরাতপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে। এক্ষেত্রে ওজনে গড়মিলের অভিযোগ করল চোরাইবাড়ি ফুড গোডাউন কর্তৃপক্ষ। ত্রিপুরায় গণবন্টনের ডাল সরবরাহে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল বরাতপ্রাপ্ত মহাবীর ডাল মিলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। 30 কেজির বস্তায় কম ওজনে ডাল সরবরাহ করছে বলে অভিযোগ রাজ্য সরকারের টেন্ডারপ্রাপ্ত সংস্থা মহাবীর ডাল মিলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। সরাসরি এই অভিযোগ করেছে উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমার চোরাইবাড়ি ফুড গোডাউনের কর্মীরা। একটা গাড়ি জিরানিয়া থেকে ডাল নিয়ে আইছে, আশপাশে 34 ব্যাগ ডাল নিয়ে আইছে আমরা এখানে চোরাইবাড়ি গোডাউনে রেশনের সাপ্লাই ডেলিভারি দেওয়ার লাগে। আমরা যখন গাড়িটা আনলোড করতেছি তখন হঠাৎ করে আমরা একটা সন্দেহ লোক একটা ব্যাগ লাভানি পরে সন্দেহ হয়েছে যে একটা ব্যাগে মাল কম। তখন এই আমরা শ্রমিকের নিয়ে একজন নিয়ে খাটাপালাতে যখন উঠাই দেখা যায় এটা বাজে 26 কেজি। তারপরে পরপর না দেখা যায় 3টা 4টা 26 কেজি। তখন আমরা সন্দেহ হয়েছে, ওই আমরা অফিসে আলোচনা করছি, ওইটা আমরা খাটা করা আরম্ভ করছি। খাটা করে আরম্ভ করা দেখা যায় আমরা প্রায় এখন 400 ব্যাগ আনলোড করছি। 400 ব্যাগের মধ্যে 155 ব্যাগ অলরেডি 26 কেজির, আর বাকিটা হইলো 30 কেজির ব্যাগ। ব্যাগগুলা তো প্রমাণ আমরা দেখাইছি কিভাবে ব্যাগগুলা খুলিয়া মাল বাইর হইয়া এগুলা মানে আবার সিলাই দেওয়া হয়েছে। সম্ভবত এটা যারা ইয়ে করছে আমরা এখানে যে প্রমাণ পাইলাম সচরাচর ব্যাগে একটাই সিলাই থাকে, কিন্তু এই 26 কেজির ব্যাগগুলা ডবল সিলাই, আগে একটা সেলাই খোলা হয়েছে, খুলে আবার নতুন ভাবে সিলাই। এদিকে ওজনে কারচুপির এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে খাদ্য গুদাম কর্তৃপক্ষ। প্রথমে যখন গাড়ি আনলোড করি তখন থেকে কয়েকটা বস্তার মধ্যে মাল ওজন কম, তারপরে আমরা সব বস্তা ওজন করা শুরু করি। এখন পর্যন্ত আমরা 400 বস্তায় প্রায় 150 ব্যাগের মধ্যে 26 কেজি 27 কেজি বা এরকম পাচ্ছি। আড়াই টনের মতো পুরা গাড়ি ওজন করলে হতে পারে। এখন ব্যবস্থা আমি শর্ট কাটবো, যে চালানের যত শর্ট আইব এটা লেখা দিয়ে দেবো। তারা তো এটাতে 30 কেজি করে বানিয়ে রেসিপি দিতে হবে। ডাল কিভাবে কমিয়েছে, কে কমিয়েছে তো বুঝতে পারছি না, কিন্তু শর্ত আছে। 30 কেজি টাকার কথা ছিল না, এর আগে এরকম বড় সড়ো কোনো ঘটনা হয়েছে না। কারণ কি হতে পারে এখন তো এটা অনেক জটিল ব্যাপার, কি বলবো। আমার ধারণা তো যেখান থেকে ডাল এসেছে তারাই এখানে গড়বড়ি করেছে। সময় মতো ওজনে কারচুপির বিষয় প্রকাশ্যে আসায় চুরির দায় থেকে মুক্ত হওয়া গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গাড়ির চালক। গতকালকে জিরানিয়া রেল স্টেশন থেকে আমি সরকারি ডাল লোড করছিলাম ত্রিপুরা সরকারের, যে ফুড গোডাউনে নিয়ে আসি চুরাইবাড়িতে। প্রত্যেকটা বস্তাতে দেখা যাইতেছে 26 কেজি 25 কেজি এরকম করে একটা বস্তার ভিতরে পাওয়া যাচ্ছে, এবং এই বস্তার ভিতরে ওয়েট লেখা আছে 30 কেজি। এখানে দোষী যে সময় আমি নিয়ে আসলাম দোষী সাব্যস্ত হয়েছি, মানে যে ড্রাইভারকে যে চুর বানানি হয়, কিভাবে বানানি হয়, কিভাবে ড্রাইভারকে দোষী সাব্যস্ত করে এবং চুর বলা হয়। আজকে কন্ট্রাক্টরের যে মাল নিয়ে আসে কন্ট্রাক্টরে নিজে চুরি করে ড্রাইভারের উপরে বদনাম, এবং যে ফুড গোডাউনে নিয়ে আসলাম এই ফুড গোডাউনের অফিসারের উপরে যে স্যার রয়েছে ফুড গোডাউনে, এই স্যারের উপরে যদি আজকে ওয়েট না হতো তো স্যারের চাকরিটাও অবধি যেত। আর আমার তো বলে লাভ নেই, আমি সাধারণ একজন ড্রাইভার,
আমার তো বিভিন্ন ঘটনার বিবরণে জানা যায় NL 01Q0109 নম্বরের একটি ট্রাকে করে গণবন্টনের জন্য ডাল আসে চুরাইবাড়ি ফুড গোডাউনে। গোডাউনের লেবাররা বস্তাগুলি আনলোড করার সময় সন্দেহ হলে ওজন করে দেখা যায় বরাতপ্রাপ্ত সংস্থা সরবরাহ করা 30 কেজির প্রতিটি বস্তায় রয়েছে মাত্র 25 থেকে 26 কেজি ডাল বলে অভিযোগ খাদ্য গুদাম কর্তৃপক্ষের। তাঁদের দাবি ডালের বস্তাগুলো এসেছে জিরানিয়া থেকে, যা নির্ধারিত ছিল কদমতলা ব্লক এলাকার 33টি রেশন দোকান ও ICDS কেন্দ্রের জন্য। গাড়িতে থাকা 834টি বস্তার মধ্যে প্রায় 30 কুইন্টাল ডাল কম রয়েছে বলে অভিযোগ করে খাদ্য গোদাম কর্তৃপক্ষ। দুর্নীতির এই অভিযোগের প্রেক্ষিতে সরকারি বরাতপ্রাপ্ত সংস্থা মহাবীর ডাল মিলসের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি করছেন সংশ্লিষ্টরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উপযুক্ত শিক্ষা গ্রহণের জন্য চাই সঠিক শিক্ষা ব্যবস্থা, আর এক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। উপযুক্ত শিক্ষক না থাকলে ব্যাহত হয় শিক্ষা ব্যবস্থা। বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক নিয়োগ, মিড ডে মিলের সুব্যবস্থা সহ অন্যান্য দাবিতে সোচ্চার হলো সোনামুড়া মহকুমা বনিদি স্কুল NCI এর ছাত্রছাত্রীরা। দাবিগুলিকে সামনে রেখে শনিবার সোনামুড়া থেকে বক্সনগর পর্যন্ত সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, বিদ্যালয়ের 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে এখনও পৌঁছায়নি পাঠ্য বই, অভিযোগ ছাত্রছাত্রীদের। টিচার নাই, এর লাগে আমরা এদিকে আন্দোলন এসেছি। আমাদের শিক্ষকের সংখ্যা কম, আর আমাদের স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা খুবই খারাপ। স্কুলের ক্লাসের ফাঁকা নাই, তারপরে খেলাধুলার ব্যবস্থা নাই, টেবিলের ব্যবস্থা নাই। এর লাগে আমরা এখানে স্টুডেন্ট নিয়ে এসেছি আন্দোলনের জন্য। আমাদের দাবি যে আমাদের ইংলিশ টিচারটা খুবই দরকার। এরপরে আমাদের ছোটো ভাই তারা মাধ্যমিক ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেবো, তারা ইংলিশ কেমনে পরীক্ষা দেবো? স্কুলে ইংলিশ টিচার নেই। মেন সাবজেক্ট, স্কুল সাবজেক্ট, ক্লাস সাবজেক্ট, মেন সাবজেক্ট হলো ইংলিশ। ইংলিশ যেহেতু নাই, তারপরে আমরা কেমনে পরীক্ষা দেবো? সামনে 12 আছে, এরপরে মাধ্যমিক আছে, কীভাবে দেবো? এরপরে যে আমাদের ছোটো 6-7-এর স্টুডেন্ট, যে আমাদের ছোটো ভাইয়েরা, তারা স্কুলে ভর্তি হয়েছে 3 মাস হয়ে গেছে, বই হয়েছে না। পাচারকারীদের বেআইনি কাঠ পাচারের ফলে উজাড় হয়ে যাচ্ছে রাজ্যের বনজ সম্পদ। ধর্মনগর মহকুমার কুর্তি মধ্যরাজনগর এলাকায় কুর্তি থেকে তারকপুর যাওয়ার মূল সড়কের উপর অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করে রাখা সেগুন কাঠ। বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে একটি নির্জন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল সেগুন কাঠগুলো। অভিযানে প্রায় 70 ফুট দৈর্ঘ্যের বিভিন্ন সাইজের সেগুন কাঠ উদ্ধার করা হয়। কাঠগুলো সংরক্ষিত বনাঞ্চল থেকে চুরি করে মজুত করা হয়েছিল এবং পরবর্তী সময়ে আসামে পাচার করার পরিকল্পনা ছিল কাঠ পাচারকারীদের বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। এক্ষেত্রে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিশেষ গোপন খবরের ভিত্তিতে আমরা যে স্টাফ নিয়ে ওই গিয়েছিলাম ওই কুর্তি এরিয়াতে, ওইখানে একটা বাড়িতে এরকম স্টক পেলাম কামের মতো অবস্থায়, ওইদিকে নিয়ে আসি। পেট্রোলিং এজেন্সি পেট্রোলিং ওদের কাছে খবর এসেছিলো, ওদের বেসিসে আমরা যাই, তারপর এখান থেকে নিয়ে আসি। না, এটা কুর্তি এরিয়া থেকে আনা হয়েছে, বাকি আমরা খবর সব নিচ্ছি। হ্যাঁ, আশা করা যাচ্ছে এটি হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।